টপ খবর নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি সাথে আছি নাবিলা সোহার। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন। ওয়াও, ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। প্রলয়ঙ্কারী বন্যায় বিপর্যস্ত উত্তর পূর্বাঞ্চল। এখন পর্যন্ত 11 জেলার প্রায় 45 লাখ মানুষ আক্রান্ত। শুক্রবার দুপুর পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়, এখন পর্যন্ত 1,88,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বাকিদের উদ্ধারেও কাজ চলছে। পরিস্থিতি মোকাবেলায় সব বাহিনী একযোগে কাজ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী নানা সংগঠন। ট্রলার ও নৌকা দিয়ে তারা ছুটছেন দুর্গম এলাকাগুলোয়। পরিস্থিতি তদারকিতে কুমিল্লা ও ফেনীতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা অবস্থান করছেন। দুর্গত মানুষের সাহায্যের জন্য সরকারিভাবে 3,52 লাখ টাকা প্রদান করা হয়েছে। সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে 20,150 মেট্রিক টন চাল। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন নোয়াখালীর বানভাসী মানুষ। এক সপ্তাহের বেশি সময় পানিবন্দী থেকে ফুরিয়ে গেছে খাবার, বিশুদ্ধ পানি। ত্রাণ কার্যক্রম শুরু হলেও তা খুবই অপর্যাপ্ত। লাগাতার বৃষ্টির পর শুক্রবার নোয়াখালীতে দেখা মিলেছে সূর্যের। স্থানীয়দের প্রত্যাশা, এই অবস্থা থাকলে 2 থেকে 3 দিনের মধ্যে পানি নেমে যাবে। নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান, ছবি তুলেছেন নাহিদ হোসেন। শিশু মনের কত প্রশ্নই এই চোখে। নিজের ঘর ছেড়ে যাচ্ছে বাবা মায়ের সঙ্গে। বানের পানি ঘর ছাড়া করেছে পুরো পরিবারকে। এমন হাজারো পরিবার দলে দলে ঘর ছেড়ে আশ্রয় নিচ্ছে নিরাপদ স্থানে। বুক সমান পানিতে নাওয়া খাওয়া বন্ধ হলে কি বা আর করার থাকে। অনেকে নিরাপত্তার আশায় পানি জমিয়েছেন ঢাকা, চট্টগ্রাম সহ আশপাশের স্বজনের বাড়িতে। খুব কষ্টের মধ্যে আল্লাহ ফাঁকে রাখছে। মনে করেন আমরা তো বাসিয়ের মা বাপ তো আরেকজনের বাসায় নিয়ে দিয়েছি। পানির ভিতরে থাকতাম হারিয়ে না, যে পরিস্থিতি হয়েছে, খাইতাম হারিয়ে না, লইতাম হারিয়ে না, রাইনতাম হারিয়ে না, বুঝেননি। বাচ্চা পানি কষ্ট হইতে আছে। আমরা বাড়ি সাই চলে যেতেছি সোমনি বাজারে। নোয়াখালীর বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ি এলাকায় ঘুরে পাওয়া চিত্র বলছে, এখনো অন্তত কয়েক লাখ মানুষ পানিবন্দী। বন্ধ রয়েছে রান্না, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সহ অতি প্রয়োজনীয় কার্যক্রম। আমাদের পুরো এলাকাতে কেউ না, সব ঘরের ভিতরে পানি। আমার নিজের ঘরের ভিতরে এতটুকু পানি আছে। আমার ভাই বোন ছেলে ফেলে নিয়ে খুব কষ্ট হইতেছে। রাত্রেবেলা আবার পানি আরো বাড়িছে কিনা এই টেনশনে মানুষ আরো অসুবিধা। এনে নতুন একটা বিল্ডিং আছে, বিল্ডিং এ আসি মানে আমরা রয়েছি আপাতত। থাকার মতো ব্যবস্থা নাই, আর চলাফেরাতে একটা পুরো সমস্যা। আশ্রয় কেন্দ্রগুলোতেই অজানা শঙ্কায় আশ্রিত মানুষগুলো। বেসরকারি উদ্যোগে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে কয়েকটি আশ্রয় কেন্দ্রে। দৈনিক আমরা 1500 জন দুবেলা খাওয়ার প্রস্তুত করতেছি। দুপুরবেলা একবেলা, রাত্রে একবেলা। সমাজের বিত্তবানদেরকে আহ্বান জানাবো, আমরা এই প্রতিদিন আমরা 1 থেকে 1,500 লোকের খাওয়া আমরা এখানে রান্না করি এবং আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন, এই আলিপুর কুড়িপাড়ার সমস্ত স্বেচ্ছাসেবক যে অক্লান্ত পরিশ্রম করছেন যুবক ভাইরা। বানভাসীদের অভিযোগ, প্রত্যন্ত অঞ্চলে কয়েকদিন পানিবন্দী থাকলেও সরকারি বা বেসরকারি কোনো সংস্থা তাদের সহযোগিতায় এগিয়ে আসেনি। টান বলতে কেউ কিছু পায় না, কেউ দেয়ও নাই, আয়ও নাই। আমি বেকার, 2 ছেলে বানিয়ে বেকার দিচ্ছে, কাজ কাম সব বদ্ধ, বাড়ির এই অবস্থা। যদি আমার এই মুহূর্তে কিছু সাহায্য করেন তাহলে জানবাসছি, ওষুধের চলে না, আমার সবকিছু বদ্ধ। আজ 15 দিন। এটি বেগমগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া পানি উন্নয়ন বোর্ডের একটি খাল। আবর্জনা জমে বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ, আর তাতেই দুর্ভোগে পড়েছে কয়েক লাখ মানুষ। তাই খাল পরিষ্কার শুরু করেছে উপজেলা প্রশাসন। আমরা এক্সকেভেটর এখানে নিয়ে এসেছি, আর আমাদের এখানে লোকাল লোকজন প্লাস আমরা কিছু শ্রমিকও ভাড়া করেছি, যাতে তারা গিয়ে জায়গাগুলো, যেহেতু এক্সকেভেটরের একটা নির্দিষ্ট সীমা আছে, পুরাটা পারবে না, একটু একটু কেটে দিয়ে যতটুকু আমরা এটা ক্লিয়ার করতে পারি। বানভাসীদের জন্য খাদ্য সহযোগিতা নিশ্চিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ কামনা করেছেন কর্মকর্তারা। নোয়াখালীর 6টি উপজেলার উপজেলা সদরের বাইরের যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে তার অধিকাংশেরই চিত্র এরকমই, অর্থাৎ ছোট্ট একটি শুকনো জায়গা নেই যেখানে গিয়ে মানুষ ন্যূনতম আশ্রয় নিতে পারে। আর তাই তাদের শঙ্কার জায়গা এখন অন্যখানে। সেটি হচ্ছে এই যে বানের পানি সেটি নেমে যাওয়ার পর যে দুর্ভোগ নেমে আসবে তা কিভাবে মোকাবেলা করবেন, সে চিন্তায় দুশ্চিন্তার বলিরেখা স্থানীয়দের কপালে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, বেগমগঞ্জ, নোয়াখালী।
বিভিন্ন জেলা থেকে বন্যা পরিস্থিতির খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই যাব সহকর্মী সাইফুদ্দিন রবিনের কাছে, তিনি রয়েছেন ফেনীর জলস্করে। রবিন, সকাল থেকে আপনি ফেনীর বিভিন্ন জেলার খবরাখবর আমাদের জানাচ্ছেন। সব এই মুহূর্তে জানতে চাই যে বন্যা দুর্গতদের সাথে কি যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে কিনা এবং উদ্ধার কার্যক্রম আসলে কেমন চলছে? না, এখনও সেই যোগাযোগ বিচ্ছিন্নতা, অর্থাৎ মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেটের সংযোগ, সেসবের সেই বিচ্ছিন্নতা রয়েছে, যার ফলে যেটি হয়েছে বন্যা দুর্গত অঞ্চলগুলোতে বা প্রবলভাবে বন্যা দুর্গত যে অঞ্চলগুলো, বিশেষ করে ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম, সেসবের সঙ্গে আসলে কোনো ধরনের সংযোগ স্থাপন করা যাচ্ছে না বা সেই অঞ্চলের সাধারণের সঙ্গে সংযোগ স্থাপন করাটা বেশ কষ্টকর হয়ে পড়েছে। উদ্বিগ্ন স্বজনদের সেই উৎকণ্ঠা আসলে ফেনীর বিভিন্ন অঞ্চল জুড়ে বা বিভিন্ন এলাকায় প্রকাশ পাচ্ছে। এটি হচ্ছে জয়লস্কর এলাকা, যেটি আসলে যেই ব্যাপকভাবে বন্যা কবলিত যে অঞ্চল তার থেকেও কিন্তু অনেক দূরবর্তী অঞ্চল, কিন্তু সেখানেও বন্যার পানি এবং এই জয়লস্কর উচ্চ বিদ্যালয় এবং জয়লস্কর প্রাথমিক বিদ্যালয় দুটি এখানকার আশ্রয় কেন্দ্র, যেখানে প্রায় 1000 খানেক বন্যা কবলিত মানুষ আসলে রয়েছেন এবং তাদেরকে নানান ধরনের ত্রাণ সহায়তাও অব্যাহত রেখেছে বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগ থেকে শুরু করে বিভিন্ন প্রাতিষ্ঠানিক উদ্যোগও। যেমন এখন দেখতে পাচ্ছেন যে বিজিবির তরফ থেকে এখানে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। আমি কথা বলবো বিজিবির যিনি কোম্পানি কমান্ডার, সেক্টর কমান্ডার কর্নেল শরীফুল ইসলাম, ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। ওনারা আসলে নানান ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। আপনার কাছে একটু জানতে চাওয়া, আসলে আপনারা বন্যার্তদের জন্য আসলে কি কি উদ্যোগ গ্রহণ করেছেন? আপনি জানেন যে আমরা এই বন্যা শুরু হওয়ার পর থেকেই আমরা প্রথমত ফোকাস করেছিলাম সীমান্তবর্তী এলাকায় যেসব মানুষজন পানিবন্দী ছিল, আমরা প্রথমে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করি। এরপরে পর্যায়ক্রমে সেনাবাহিনী, নৌবাহিনী সেখানে আসে। তখন আমরা আরও চিন্তা করে দেখলাম যে যাদেরকে এখন আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে তাদের বেসিক্যালি খাবার, চিকিৎসা, পানি এসবের প্রয়োজন। তখন আমরা বিজিবি থেকে আমরা এই আশ্রয় কেন্দ্রগুলোতে যারা মানুষ এসেছে, যারা পানিবন্দী মানুষ যারা এসেছে, তাদেরকে আমরা এখন বিভিন্ন ড্রাই ফুড দেওয়ার চেষ্টা করছি এবং আমরা সেই সাথে বিভিন্ন যে আশ্রয় কেন্দ্রে আমরা রান্না করা খাবারও পৌঁছে দিচ্ছি। কখনো দুপুরে, কখনো রাতে আমরা রান্না করা খাবার পৌঁছে দিচ্ছি। অনেক ধন্যবাদ। কথা বলছিলেন সেক্টর কমান্ডার কুমিল্লা বিজিবি কর্নেল শরীফুল ইসলাম মেরাজ। তিনি যেমনটি জানছেন, সেই সঙ্গে কিন্তু এই জেলার কারাবন্দীদের জন্য খাবারের যে ব্যবস্থা করা সেটিও করছে বিজিবি, অর্থাৎ বন্যা কবলিত কারাবন্দী যারা রয়েছেন বা কারাগারে আসলে এখন রান্না করা খাবারের সেই ঘাটতিটা রয়ে গেছে, সেই ঘাটতি পূরণের চেষ্টাও করছে। একটা বিষয় উল্লেখ করার মতো যে প্রত্যন্ত অঞ্চলগুলো যেটি প্রবলভাবে বন্যা দুর্গত, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বলা চলে খাদ্য সংকট দেখা দিয়েছে, সেটি বেশি স্পষ্ট এবং যারা স্থানীয় বা যারা খানিকটা উঁচু স্থানে রয়েছেন তাদের তরফ থেকেও সেই শঙ্কার কথা বলা হচ্ছে যে অনেক ক্ষেত্রে উদ্ধার কার্যক্রমের নানান ধরনের অপ্রতুলতা রয়েছে, যেমন ঠিক তেমনি ত্রাণ সরবরাহ বা সঠিক পরিমাণ খাদ্য পৌঁছানোর ক্ষেত্রে অপ্রতুলতা রয়েছে এবং প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করা যেন এই বন্যা কবলিত মানুষগুলো আবার নিজেদের জীবন রক্ষা করে এই বন্যার দুর্ভোগ থেকে নিজেদের মুক্ত করতে পারে। ত্রাণ সামগ্রী বিতরণের তথ্য দিচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। এই পর্যায়ে ফেনীর ধর্মপুরে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, জানাবেন যে বন্যা পরিস্থিতি এখন কেমন এবং দুর্গতদের ভোগান্তি নিরসনে প্রশাসন আসলে কি কি উদ্যোগ নিয়েছে, কি দেখতে পাচ্ছেন? দেখুন, আজকে একেবারে বিকেল বেলার দিকে অর্থাৎ 2টার পরে আমি নৌবাহিনীর একটি বহরের সঙ্গে গ্রামের ভেতরে ঢোকার সুযোগ পেয়েছিলাম। অর্থাৎ তারা দুটি নৌকা নিয়ে মূলত এই যে ধর্মপুরে প্রবেশ করার যে রাস্তাটি, এই রাস্তাটি দিয়েই মূলত সেই ইউনিয়নে প্রবেশ করেছিলাম এবং ধর্মপুরের বেশ কয়েকটি গ্রাম, প্রায় 5 থেকে 6টি গ্রামে যাওয়ার সুযোগ হয়েছিল আমাদের। মূলত এখনও বহু মানুষ বিভিন্ন জায়গাতে আটকে রয়েছেন, বিশেষ করে যারা একটু অসুস্থ কিংবা একটু বয়োবৃদ্ধ, পানি বেড়ে যাওয়ার সময় যখন তারা ঘর থেকে বেরোতে পারেননি, তাদের উদ্ধারের দিকে কিন্তু সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। বিশেষ করে সকালবেলা থেকে এই যে শহরের নৌবাহিনীর যেই অস্থায়ী যে ক্যাম্প যেটি নির্মাণ করা হয়েছে, সেখানে বিভিন্ন মানুষ তাদের ঠিকানা সহ, অর্থাৎ যারা তাদের পরিবার পরিজন যারা আটকে রয়েছেন তাদের কিন্তু বিস্তারিত তথ্য দিয়ে এই এক ধরনের তালিকা তৈরি করা হচ্ছে এবং নৌবাহিনীর যেই বোটগুলো রয়েছে সেগুলো বিভিন্ন উপজেলাতে কিংবা বিভিন্ন ইউনিয়ন বা
যেই ঠিকানাগুলো তারা নোট ডাউন করেছে সেই ঠিকানা অনুযায়ী সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছেন। একই সঙ্গে তারা ত্রাণ কার্যক্রমও আজকে চালিয়েছে গ্রামের ভেতরকার বিভিন্ন জায়গাতে। মানুষজন যেখানে বিভিন্ন বাড়ির ছাদে কিংবা 2 তলা 3 তলাতে আশ্রয় নিয়েছেন সেখানে কিন্তু তারা তাদের ত্রাণ পৌঁছে দিয়েছে। তবে একটি বিষয় যে বন্যার যে ভয়াবহতা সেটি এক কথায় অবর্ণনীয়, কেননা এত বড় রকমের বন্যা কিংবা এই ভোগান্তির দৃশ্য আসলে এই বহু বছর ধরে কেউই দেখেননি। আমি গ্রামের ভেতরকার মানুষদের সেই দুঃখ গাথা আমি দেখেছি যে তারা কত দুর্বিষহ জীবনযাপন করছেন আসলে, এবং প্রত্যেকটি রাস্তাতেই কোমর পানি, কোথাও কোথাও বুক সমান পানি। এই পানি ডিঙিয়ে আসলে সেখানে জীবনযাপন করা, সেখানে খাবারের সংস্থান করা, সব মিলিয়ে স্বাভাবিক জীবনযাপনের যেই নিয়ামকগুলো রয়েছে সেগুলো থেকে তারা অনেকখানি এখনো বিচ্ছিন্ন। তিনি ধর্মপুর থেকে জানাচ্ছিলেন তাজনুর, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে চট্টগ্রামে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি। বানভাসী মানুষ ত্রাণ সহায়তা কি ঠিকঠাক পাচ্ছে কিনা এবং আশ্রয় কেন্দ্রে সবাই পৌঁছে গেছে কিনা, তাদের সবশেষ কি তথ্য আমাদের জানাবেন? সোহার, যারা আসলে পানিবন্দী রয়েছেন ফটিকছড়ি, হাটহাজারী কয়েক লাখ মানুষ, তাদের সকলেই কিন্তু এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে তারা পৌঁছাতে পারেনি এবং বিভিন্ন কারণ হচ্ছে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি মূলত একটি সড়ক এবং আশেপাশে সেই জায়গাগুলো কিন্তু একেবারে ফসলি জমি, অর্থাৎ ফসলি জমি এবং সড়ক পানিতে মিলেমিশে একাকার। এখানে বোঝায় মুশকিল এখানে কোনটি সড়ক কোনটি ফসলি জমি। সেক্ষেত্রে মানুষজনের আসা যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি বেগ পোহাতে হচ্ছে। নৌকা ছাড়া এবং বড় যে সমস্ত গাড়িগুলো রয়েছে, ট্রাক, সেগুলো ছাড়া আসলে কোনো দিকে যাতায়াতের ক্ষেত্রে সম্ভবই না। এবং বিশেষ করে যে সমস্ত গ্রামগুলো একেবারে আরো ভেতরে কিছু গ্রাম রয়েছে, সেই গ্রামগুলোর মানুষ এখন পর্যন্ত এই ফটিকছড়ি উপকূলের দিকে তারা এখন আসতে পারেনি। ফলে সেখানে কিন্তু প্রায় কয়েক হাজার মানুষ পানিবন্দী আছেন এবং তাদের বেশ কিছু মানুষজন চাচ্ছিলেন যে তাদেরকে আসলে নিরাপদ আশ্রয় আনার জন্য, যেহেতু সেখানে কোনো ধরনের মানুষ যারা স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছেন তারা সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারছেন না বিভিন্ন কারণে, কারণ সেখানে কোনো বোট বা নৌকা যেতে পারছে না। আর এখানে কিন্তু বোট এবং নৌকার সংকট অনেক বেশি। ফলে যারা আসলে কাজ করবেন কিভাবে করবেন এটি একটি বিষয়। এবং যারা এখন পর্যন্ত সকাল থেকে আমরা দেখেছি বেশ কিছু জায়গায় ত্রাণ সহায়তা পেয়েছেন প্রায় কয়েক হাজার মানুষ, এবং যারা মোটামুটি পাশাপাশি ছিল অর্থাৎ মূল জায়গা অর্থাৎ পৌরসভার যে পাশাপাশি যে সমস্ত ঘরবাড়িগুলো ছিল সেগুলো কিন্তু সেই সমস্ত মানুষগুলো তারা আশ্রয় কেন্দ্রে গিয়েছেন। তবে বেশিরভাগ মানুষের ঘরবাড়ি, ফসলি জমি, ক্ষেত খামার, গবাদি পশু থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র, আসবাবপত্র সবকিছু কিন্তু একেবারে পানির নিচে বলা যায়। নিচতলা সবকিছু পানির নিচে, শুধুমাত্র দোতলা 3 তলার উপরে মানুষজন আশ্রয় নিয়েছেন। তবে সেখানে কোনো বিদ্যুৎ নেই, কোনো খাবার নেই, সবকিছু মিলিয়ে তাদের যে সংকট এটি একটি অনেক বেশি চরমে। বিগত প্রায় 30 থেকে 40 বছর ধরে তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু প্রথমবারের মতো তারা আসলে সাক্ষী হচ্ছেন যে এই পরিমাণ বন্যা হয়েছে, যে পরিমাণ পানি। এখন কিন্তু পানি নামছে না, একেবারে কোথাও হাঁটু সমান, কোথাও কোমর পানি। আশেপাশে যেই ক্ষেত খাবারগুলো রয়েছে সেখানে কিন্তু একেবারে 10 ফুটের উপরে পানি। সো মানুষ কিন্তু অনেক বেশি ভোগান্তিতে রয়েছে। সোহার, ধন্যবাদ আপনাকে চট্টগ্রামের বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য দেওয়ার জন্য। বন্যায় নাকাল, ফেনী, পানিতে তলিয়ে আছে বিস্তৃত অঞ্চল। প্রাণহানির শঙ্কায় উদ্বিগ্ন স্বজনরা। মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট সব দিক থেকে যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গত এলাকাটি। কেউ কারো খোঁজও নিতে পারছেন না। সেই সাথে উদ্ধার তৎপরতা আর ত্রাণ কার্যক্রম নিয়েও ক্ষুব্ধ স্থানীয়রা। দুর্গত এলাকা থেকে আরো জানাচ্ছেন সাইফুদ্দিন রবিন, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহিন। তলিয়ে গেছে সবকিছু। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু বন্যার পানি আর পানি, আশ্রয়হীন লাখো মানুষ। যতদূর চোখ যায় বসত ভিটার যেন কোনো অস্তিত্বই নেই। ধুধু জলের প্রান্তর ফেনীর বিশাল এলাকা। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার অবস্থা সবচেয়ে ভয়াবহ। আটকে পড়া স্বজনদের উদ্ধারে যাওয়ারও উপায় নেই উদ্বিগ্নদের। পানির তোরে সেসব এলাকায় যাওয়া যেমন ঝুঁকিপূর্ণ, ঠিক তেমনি উপযুক্ত বাহনও মিলছে না। আফসোস, আক্ষেপ আর ক্ষোভের শেষ নেই। সেই সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নতা সবার মধ্যেই বাড়িয়ে তুলেছে আতঙ্ক। ছোট বাচ্চা না নেওয়া যায়, এদের যদি থাকতো, ছোট বাচ্চা থাকতো, ফ্যামিলি থাকতো, তাহলে এটা বুঝতো। একবারে কম, এটা দিয়ে কি করে একটা জেলার লোকজন উদ্ধার করা সম্ভব না। এখানে লক্ষ লোক কি করে বাস করে ফেনী জেলার মধ্যে, এখানে 4টা উপজেলায় কি করে প্লাবিত। এখন আমাদের পর্যাপ্ত পরিমাণ খাওয়ার দরকার। আপনারা অনুভবপূর্বক আমাদের কাছারি বাজারকে বাঁচান, কাছারি বাজার পাঠানগরকে বাঁচান। আমাদের অনেক বাচ্চারা ইমিডিয়েটলি তারা অনেক অসুস্থ হয়ে গেছে।
শুধু শহরতলির বাইরের উপজেলাগুলো নয়, ফেনী মূল শহরও প্লাবিত হয়েছে। সেখানে পানি বাড়ছে প্রতি মুহূর্তেই। ঘরে থাকার জো নেই নিচু এলাকার কারো। নারী ও শিশুদের উদ্ধার করে নিরাপদ স্থান নেওয়া হচ্ছে ভেলায় করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা নৌকা বা স্পিডবোট নিয়ে আসছেন তাদের বেশিরভাগই খুঁজছেন চেনা জানাদের। আমরা পরশুদিন সকালবেলা ফ্যামিলির সাথে সর্বশেষ কথা বলছি, এরপরে কথা বলা কোনোভাবে সম্ভব হয় নাই। আমার বউ 2 বছরের একটা ছোট বাচ্চা, মা কোথায় আছে আমরা জানি না। মুহূর্তের মধ্যে মানে কি খাটের উপর পানি, কেউ খাবারও পাইতেছে না। অনেকগুলা টিনের উপরে আছে, অনেকগুলা কি একতলা পর্যন্ত ডুবে গেছে আর কি। এখনো কি খাবারের প্রয়োজন। বিদ্যুৎ বিচ্ছিন্ন এই জনপদে এখন মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগের মধ্য দিয়ে অন্তত পারস্পরিক যোগাযোগ ফিরে পাওয়াকে গুরুত্ব দিচ্ছেন বন্যার্তরা, যার মধ্য দিয়ে মানুষের বাঁচা মরার খবর নিশ্চিত করা সম্ভব হবে। এটি ফেনী শহরের অভ্যন্তরের হাসপাতাল রোড। এখানেই পানির এই অবস্থা। আর যখন এই শহর ছাড়িয়ে খানিকটা বাইরে যাওয়া যায় তখন দেখা যায় যে একেবারে টইটুম্বুর পানি, সবকিছু পানির নিচে তলিয়ে আছে এবং উদ্ধার তৎপরতা অপ্রতুল, এমনটি বলছেন সাধারণ মানুষ বা ফেনী অঞ্চলের মানুষ। তারা বলছেন পরশুরাম, ফুলগাজী সেই সব জায়গায় অনেক ভয়াবহ পরিস্থিতি তৈরি হলেও সেখানটায় উদ্ধার তৎপরতা কিংবা ত্রাণ সামগ্রী বিতরণ সেসব মিলছে না যথাযথভাবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ফেনী। বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ ও সার্বিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ বিমান বাহিনী। সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে বন্যা কবলিত বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করা হয়। এ সময় দুর্গতদের মাঝে প্যারাশুটের মাধ্যমে ফেলা হয় ত্রাণ। 2 দিন ধরে পানিবন্দী অবস্থায় থাকার পর এই সহায়তা স্বস্তি জুগিয়েছে আক্রান্তদের। ফেনী, ফুলগাজী ও পরশুরাম সহ বেশ কিছু অঞ্চলে চলে এই ত্রাণ বিতরণ কার্যক্রম। বন্যা দুর্গতদের ভোগান্তি দেখতে ফেনী, কুমিল্লা বেশ কিছু এলাকা পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধান। জানান, আর্তমানবতার সেবায় বন্যার্তদের সহযোগিতায় কাজ করে যাবে বিমান বাহিনী। দেশের বন্যা কবলিত জেলাগুলোয় উদ্ধার কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। গেল কয়েকদিনের মতো আজও সকাল থেকে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে তারা। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ফেনীর ফুলগাজী থেকে একজন মুমূর্ষ অন্তঃসত্ত্বা নারীকে আর্মি এভিয়েশন হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। পরে তাকে কুমিল্লা সিএমএইচে পাঠানো হয়। জানানো হয়, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা সেনানিবাগের দায়িত্বপূর্ণ এলাকায় চলছে উদ্ধার অভিযান। জরুরি চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণের কাজও করছে সেনাবাহিনী। আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে, এমনটা জানিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। পাশাপাশি এটাও জানানো হয়, এই সময়ের মধ্যে বৃষ্টিপাতের কারণে নতুনভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই। এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাস, 26 আগস্ট থেকে কমতে পারে বৃষ্টিপাত। বন্যায় বিপর্যস্ত দেশের 11 অঞ্চল, পানিবন্দী 45 লাখের মতো মানুষ। এমন তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। শুক্রবার দুপুর পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন সচিব। আপনারা জানেন যে ওখানে নেটওয়ার্ক ছিল না, এখন নেটওয়ার্ক কিছু রেস্টোর করেছে। আমরা SMS এর মাধ্যমে, মোবাইল কলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে মাধ্যমে পাচ্ছি না কেন, আমরা যখন পাচ্ছি পাঠিয়ে দিচ্ছি উদ্ধার কাজ করা। দুর্ভোগ চরমে উঠলেও কিছুটা আশার কথা জানালো বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শুক্রবার এক ব্রিফিংয়ে বলা হয়, কমতে শুরু করেছে প্রধান নদীগুলোর পানির উচ্চতা। আজ সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে 15 সেন্টিমিটার কমেছে পানি। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে উন্নতি হতে পারে বন্যা পরিস্থিতির। বন্যার পানি কমছে, আমরা দেখতে পাচ্ছি যে পানি ইতিমধ্যে কমা শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে ইতিমধ্যে এখন তাই খুব গুরুতর ঝুঁকি, বন্যা ঝুঁকি আছে বলে মনে করছি না, যেহেতু পানি এখন কমছে। এখন আসলে আমাদের মনে করি যে এখন নতুন করে বন্যা প্লাবিত হওয়ার সম্ভাবনা কম থাকবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী জানান, দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভারতের সাথে বাঁধ ও ব্যারেজের মতো অবকাঠামোগত তথ্য আদান প্রদান হয় না। সে কারণেই ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার বিষয়ে কোনো আগাম তথ্য ছিল না। নদ নদীর পানি বিজ্ঞান তথ্য আদান প্রদান করা হয়, এটি মূলত হচ্ছে পানি স্টেশনের মানে উজানের পানির তথ্য আর কি, নদ নদীর পানির তথ্য। তবে কোনো কাঠামোগত তথ্যাদি ভারতের সাথে মানে এই মুহূর্তে আদান প্রদান করা হয় না। অর্থাৎ বিভিন্ন বাঁধ বা ব্যারেজ অথবা অন্যান্য জল নিয়ন্ত্রণ কাঠামোর যে তথ্যাদি, সেগুলো আসলে এই মুহূর্তে মানে এই দ্বিপক্ষীয় চুক্তির আওতায় মানে আলোচনা করা হয় না। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, 26 আগস্টের পর বৃষ্টিপাত কিছুটা কমতে পারে।
বৃষ্টিপাত, সেটা কিন্তু আগামী 72 ঘন্টায় উন্নতি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। 26 তারিখের পরে তারপরে হয়তো বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসবে, তখন আস্তে আস্তে সেখানে হয়ে যাবে। বন্যা সতর্কীকরণ কেন্দ্র বলছে, বৃষ্টিপাতের স্বল্পমেয়াদী সতর্কতা থাকলেও ভয়াবহ বন্যার পূর্বাভাস দেওয়ার মতো সক্ষমতা নেই। আবহাওয়ার পূর্বাভাস আরও উন্নত করতে গবেষণা চলছে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, বন্যা পরিস্থিতি দেখতে হেলিকপ্টারে পরিদর্শন করছেন র্যাবের কর্মকর্তারা। তাদের সাথে রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মনির, নতুন কোনো এলাকা প্লাবিত হচ্ছে কিনা, কি দেখছেন, বিস্তারিত জানাবেন। ধর্ষণ ও আপনি যদি আমাকে শুনতে পারেন তাহলে আমরা এই মুহূর্তে আছি ফেনীর পরশুরাম উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে এলাকাতে, সেখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তারা ঢাকা থেকে, আমরা দেখছি যে এখানে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ হচ্ছে এবং প্রতিটা ভবনের সামনে এসে প্রতিটা ভবন বা 2-3 তলা বা 4 তলা যে ভবন রয়েছে, মসজিদ ভবন রয়েছে, স্কুল ভবন রয়েছে, সেই ভবনের সামনে ছাদের উপরে শত শত মানুষ, হাজার হাজার মানুষ তারা অবস্থান নিয়েছে। আসলে এই মানবতার পরিস্থিতি নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। আসলে যেটা আমরাও দেখি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের হেলিকপ্টার থেকে এখানে বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে, বিশেষ করে র্যাবের পক্ষ থেকে এই শত শত মানুষের কাছে শুকনো খাবার দেওয়া হচ্ছে। একই ছাদের উপরে আমরা দেখছি নারী, শিশু, বৃদ্ধ, একই ছাদের উপরে দেখছি আমরা গবাদি পশু সহ সবাই হাত ছেড়ে বা যে দেখতে পাচ্ছেন যারা আসছেন বাহিনীর পক্ষ থেকে হেলিকপ্টারে করে, স্পিড বোটে করে, নৌকায় করে ত্রাণ দিতে, তাদেরকে তারা মনোযোগ আকর্ষণের চেষ্টা করা হচ্ছে এখানে। আর এই যে শত শত মাইল প্রায় বিস্তীর্ণ এলাকা, যতদূর চোখ যায় আসলে পানি, এই মানুষদের আসলে এই যে দুঃখ দুর্দশা চোখে না দেখলে নয়। আর এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আটকে পড়েছেন, তারা আসলে আশ্রয় পাচ্ছেন, তারা উদ্ধার যাচ্ছেন, তারা যাচ্ছেন যে কেউ এসে তাদের আসলে এখান থেকে উদ্ধার করে নিয়ে যান। আমরা এই মুহূর্তে হয়তো দেখছেন একটু বড় চোখে দেখা যাচ্ছে যে আসলে যতদূর চোখ যায়, একটু বড় চোখে দেখা যাচ্ছে যে আসলে যতদূর চোখ যায় পানির সীমান্তবর্তী যে এলাকাটি, সেই এলাকাটি একেবারে দুর্দশায়। আমরা দেখছি যে তলা পর্যন্ত বিল্ডিং ভবনগুলো পানির নিচে, টিন শেড ভবনগুলো পানির নিচে। গতকালকে থেকে হয়তো কিছু সেন্টিমিটার পানি কমেছে, কিন্তু হেলিকপ্টার থেকে পাখির চোখে দেখা বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন মনির। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। স্মরণকালের ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয়ের মুখে কুমিল্লার কয়েক লক্ষ মানুষ হঠাৎ করে গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় কয়েকটি উপজেলা তলিয়ে গেছে পানির নিচে। সাধারণ ছাত্র, স্বেচ্ছাসেবকরা যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছে উদ্ধার কাজে। ভুক্তভোগীরা বলছেন, দুর্গম অনেক এলাকায় এখনও আটকা কয়েক শত পরিবার। তাদের উদ্ধারে সরকারের আশু পদক্ষেপ চান তারা। লুৎফরের ক্যামেরায় মাহফুজ মিশুর রিপোর্ট। সদ্য ভূমিষ্ঠ এই শিশু পৃথিবীর কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রায় 16 ঘন্টা বানের পানিতে নিজ বাড়িতে আটকা ছিল। বাবা মা স্বজন জীবন বাজি রেখে আগলে রেখেছিল তাকে। শুক্রবার দুপুরে এরকম বেশ কয়েকজন শিশুকে উদ্ধার করে এই স্বেচ্ছাসেবীরা। তখনও তাদের চোখে মুখে ভয়াবহ আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা। গতদিন পানি কম ছিল, আজকে অনেক বেশি, গলা পর্যন্ত পানি হয়ে গেছে। আমরা বাসা থেকে বেরোতে পারছি না, আমাদের বাচ্চা কাচ্চা খাবার দাবার কিছু বের করতে পারছি না। সকালে যখন দেখেছি পানি এমন অবস্থা আসছে, আমরা যে ঘর থেকে বাইরে এই পরিস্থিতি আমাদের নাই। আমরা ভয় পেয়ে গেছি, কারণ আমরা তো দেখি নাই। মহিলারা ভয় পেয়ে গেছে, অনেকে হার্ট ফেল হয়ে গেছে, অনেকে স্ট্রোক করে ফেলছে। আমরা ঘরও ঢুকতে পারি, আমরা ঘরও ঢুকতাম পারি না। এভাবে কেবল কুমিল্লার বুড়িচং উপজেলায় বাড়িঘর সর্বস্ব হারিয়েছেন লক্ষাধিক মানুষ। বৃহস্পতিবার গভীর রাতে যে পানির তোড় দেখেছেন তারা, স্থানীয় বাসিন্দাদের কাছে তা এখনো অবিশ্বাস্য। পরিস্থিতি সামলাতে আগাম কোনো প্রস্তুতি ছিল না, দেয়া হয়নি কোনো সতর্কবার্তাও। সব মানুষের প্রশ্ন একটাই, গোমতী নদীর মজবুত বাঁধ ভাঙল কিভাবে, যার জন্য তাদের এত বিপদ।
ঘর ডুবে গেছে, রাতে ঘুমাইছিলাম, দেখি আমার ঘর ডুবে গেছে, আমি ঘুমে তুইটা দেখি। আমরা এখান থেকে দৌড়িয়ে দিয়ে বাদ ফিরে গেছে, কিন্তু যেই পানি আইছে না বাড়ি ঘরে পানি, ঘর বাড়ি ভেঙে গেছে, আর মানুষ আশ্রয় নাই। বুড়বুড়ে বাদ ভাঙছে, এনতে পানি দেবে, আমরা এদিকে ফিরে গেছে। শুক্রবার সকাল থেকেই কুমিল্লা সদর কিংবা ঢাকা থেকে আসা শিক্ষার্থীরা উদ্ধার কাজ শুরু করলেও দেখা মেলেনি স্থানীয় প্রশাসনের। এমনকি আশ্রয় কেন্দ্রগুলোতেও মানুষ কিংবা গবাদি পশু দেখভালের জন্য ছিল না কোনো পদক্ষেপ। বুকতামান পানি ওদিকে থাকা বহুত মুশকিল, এই আর কি, আল্লাহর উপরে ভরসা। বাড়ির মধ্যে আমরা কোমর পানি হয়ে গেছে, বুক পানি হয়ে গেছে, আমরা বাড়িতে আবার কোনো সুযোগ সুবিধা পাইতে আসছি না। এরপরে আমরা এখান থেকে ফেসবুক গেছে, এরপরে রাহাটাই করে সবাই ফেসবুকে উঠছে। অনেক খারাপ, কিছুই করা যাইতেছে না। অনেক মানুষ যাইতেছে ভিতরে, আনতেছে, উদ্ধার করতেছে, সবাই যাইতে পারতেছে না। এমন অনেক জায়গা আছে যাওয়ার মতন না। ভুক্তভোগীদের সংখ্যা, কুমিল্লার এসব এলাকায় সহসাই পানি নামবে না, কোনো কারণে বৃষ্টি হলে তা আরও বাড়তে পারে বলেও শঙ্কা তাদের। আকস্মিক এই বন্যায় কুমিল্লার মানুষ যেরকম স্তম্ভিত, তার সাথে সবচেয়ে বড় প্রশ্ন, এত পানি তারা তাদের জীবদ্দশায় আগে দেখেননি। এবার এত পানি কোথা থেকে আসলো, কিভাবে এলো এবং কেন এত ধ্বংসযোগ্য হলো, তার প্রকৃত কারণ জানতে চান তারা। সেই সাথে তারা চান এই অবস্থার দ্রুত অবসান হোক, তার জন্য যা দরকার তা করুক অন্তর্বর্তীকালীন সরকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, বুড়িচং, কুমিল্লা। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার কোনো দর কষাকষির সুযোগ না দিয়ে ভারতের সাথে চুক্তি করেছে। পানির ন্যায্য হিসাব নিয়ে তাদের অবস্থান স্পষ্ট ছিল না, অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের আগে তার গুলশানের বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিযোগ করেন তিনি। বলেন, দেশে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার জন্য কেউ প্রস্তুত ছিল না। দ্রুত দুর্গতদের সাহায্য করতে অন্তর্বর্তী সরকার এবং দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, এই বিপর্যয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময়ে, এটা 1996-এও এবং তার পরবর্তী এই রেজিমে, তারা কোনো রকম দর কষাকষির সুযোগ না রেখে দুই একটা চুক্তি করেছে। তাতে কোনো আরবিট্রেশন ক্লজ ছিল না এবং নদীর পানির ন্যায্য হিসাব পাওয়ার ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার ছিল না। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা গেল 2 মাসেই নয়, বরং 15 বছর ধরে ফ্যাসিস্টদের হাতে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, এমনটা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর মহাখালীতে সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম সবুজের স্মরণ সভায় যোগ দেন তিনি। এই সংগ্রামে শুধু এই 2 মাসের জন্য শহীদ হয়েছে তা নয়, 15 বছর ধরে অসংখ্য মানুষ শহীদ হয়েছে এই ভয়াবহ ফ্যাসিস্টের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য প্রাণ দিয়ে। সবুজ লড়াই করেছে তার লেখনির মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে। এই মামলায় আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে। বৃহস্পতিবার রাতে আদাবর থানায় মামলাটি দায়ের করা হয়। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও 156 জনের নাম উল্লেখ করা হয়েছে, যে তালিকায় রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ক্রিকেটার সাকিবুল হাসান, চিত্রনায়ক ফেরদৌসও। মামলায় অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। বাদীর অভিযোগ, গত 5 আগস্ট আদাবরের রিং রোড প্রতিবাদী মিছিলে অংশ নেয় রুবেল। এ সময় অভিযুক্তদের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশনায় এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ রুবেলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর নিউ মার্কেটে আন্দোলনকারী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালত রিমান্ড মঞ্জুর করেন। দুপুরে তাকে ডিবি কার্যালয় থেকে প্রিজন ভ্যান করে আদালতে হাজির করা হয়। নিউ মার্কেট থানার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ডের অনুমতি দেন। বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আওয়ামী লীগ শাসনামলে রাশেদ খান মেনন প্রথমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং পরে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্বে ছিলেন।
সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করায় গভীর উদ্বেগ জানিয়েছে সম্পাদক পরিষদ। আজ সম্পাদক পরিষদের পক্ষে সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এই উদ্বেগ জানান। সম্পাদক পরিষদ মনে করে, সাংবাদিকতার বাইরে শাকিল আহমেদ ও ফারজানা রূপা কোনো অপরাধ করে থাকলে যথাযথ ধারা অনুসারে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। এ সময় নীতি বিবর্জিত এবং লেজুর বৃত্তির সাংবাদিকতা বর্জনের ওপর জোর দেয় সম্পাদক পরিষদ। বিবৃতিতে দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার বিচার শেষ করার দাবি জানানো হয়েছে। 2012 সালের 11 ফেব্রুয়ারি ভাড়া বাসায় সাগর সরওয়ার ও মেহরুন রুনি নির্মমভাবে খুন হন। মামলা তদন্ত প্রতিবেদন জমা দিতে 111 বার সময় বাড়িয়েছেন আদালত। বন্যা দুর্গতদের জন্য দ্বিতীয় দিনের মতো গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চালাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল 10টা থেকে এই কার্যক্রম শুরু করে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা। রাজধানী ও আশপাশের এলাকা থেকে ত্রাণ নিয়ে আসছেন সাধারণ মানুষ। কেউ দিচ্ছেন শুকনো খাবার, জামা কাপড়, আবার অনেকে দিচ্ছেন পানি ও প্রয়োজনীয় ওষুধ। সংগ্রহ করা হচ্ছে নগদ টাকাও। রাত 8টা পর্যন্ত চলবে এই ত্রাণ সংগ্রহ কার্যক্রম। এরপর প্যাকেজিং করে পাঠানো হবে দুর্গত এলাকায়। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম থেকেও গণত্রাণ সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে বলে জানান সমন্বয়করা। জানান, বৃহস্পতিবার ফেনী, কুমিল্লা এবং নোয়াখালীতে পাঠানো হয়েছে 5 ট্রাক ত্রাণ সামগ্রী। শুক্রবার দ্বিগুণ হারে এই ত্রাণ পাঠানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া শিশু খাদ্য, গবাদি পশুর খাদ্য, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, লাইফ জ্যাকেট বেশি বেশি পাঠানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান তাদের। বাচ্চারা তো দেয়ালে আঁকবে, আর দাগ নিয়ে নো টেনশন, কারণ আমি আমার দেয়ালে ব্যবহার করেছি রেইনবো অ্যাক্রোপ্লাস্ট প্লাস্টিক ইমালশন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক ইমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। আর স্পেশাল অ্যাডিটিভস দেয়ালকে ফাঙ্গাল মুক্ত রাখে বছরের পর বছর। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমালশন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। 2007 সালে 536 জন এসআই এবং 221 জন সার্জেন্ট পদে নিয়োগ বঞ্চিতরা চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে হয় এই সংবাদ সম্মেলন। সেখানে নিয়োগ বঞ্চিতরা বলেন, দলীয় বিবেচনায় নিয়োগের অজুহাতে 757 জনের চূড়ান্ত নিয়োগ বাতিল করা হয়। তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ এই নিয়োগ বাতিল করেন। তারা বলেন, এসআই পদে পুলিশ ভেরিফিকেশন শেষ হয় 2006 সালের 5 অক্টোবর, আর সার্জেন্ট পদে ভেরিফিকেশন শেষ হয় 19 সেপ্টেম্বর। হঠাৎ চাকরিতে যোগদান বাতিল করায় হতাশ হয়ে পড়েন তারা। এ বিষয়ে উচ্চ আদালত থেকেও সুবিচার না পাওয়ার দাবি করেন তারা। মৌলিক ও মানবিক দিক বিবেচনা করে চাকরিতে পুনর্বহাল করার দাবি তোলেন। বিডিআর বিদ্রোহে 57 সেনা কর্মকর্তার নিহতের ঘটনা পুনরায় তদন্ত এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে ছিল এ বিষয়ক সংবাদ সম্মেলন। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের পাশাপাশি আটক 850 সদস্যের মুক্তির দাবিও জানান তারা। পরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এই অভিযোগ তোলেন তারা। বলেন, বিডিআরের শৃঙ্খলা ভাঙতেই বহিঃশক্তির ষড়যন্ত্রে চৌকুশ সেনা কর্মকর্তা ও বিডিআর সদস্যদের হত্যা করা হয়েছিল। সব খবরে নিচ্ছে আরো একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন।